আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এসএসসি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 এর পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে কথা বলবো। তো এই অধ্যায়টার নাম হচ্ছে গতি। তো এই গতি অধ্যায়ের পড়ন্ত বস্তুর টোটাল 3টা সূত্র আছে। সেই 3টা সূত্র নিয়ে আমরা কথা বলবো। তো এই পড়ন্ত বস্তুর সূত্র দিয়েছেন বিজ্ঞানী গ্যালিলিও। পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হলো পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। মনে করো এটা একটা ছাদ। ওকে, এটা একটা ছাদ। এখানে এই ঘরের একটা দেয়াল ঘেঁষে, এই ঘরের দেয়াল ঘেঁষে একটা পাইপ আছে। এটা হলো সেই পাইপ। এই পাইপটা হচ্ছে বায়ু শূন্য। বায়ু শূন্য পাইপ কেন? কারণ তোমার বলছে যে বিনা বাধায়, তার মানে এই পাইপের ভিতরে কোনো কিছু বাধা দেওয়ার মতো কোনো কিছু থাকা যাবে না। যদি বাতাস থাকে তাহলে বাতাস বাধা দিবে, আর যদি বাতাস না থাকে তাহলে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না। সেই জন্য এই পাইপটা হচ্ছে বায়ু শূন্য। এখন বলা হচ্ছে সকল বস্তু, কি বলা হচ্ছে? সকল বস্তু, যে কোনো বস্তু, সেটা যে কোনো ওজনের হতে পারে, সেটা যে কোনো ভরের হতে পারে, যে কোনো আকারের হতে পারে, যে কোনো আকৃতির হতে পারে, ঠিক আছে? সবাই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। যেমন মনে করো এখান থেকে, এটা মনে করো একটা কাগজের টুকরা, হ্যাঁ, আর এইটা মনে করো একটা লোহার খণ্ড। ওকে, এখন স্থির অবস্থান থেকে যদি এদের ছেড়ে দেওয়া হয়, তাহলে এইটি যদি টি1 সময়ে এই অন দূরত্ব অতিক্রম করে, এই লোহার খণ্ডও ওই টি1 সময়ে ওই এইচ অন দূরত্বে অতিক্রম করবে। সমান সময়ে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দেখো, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আমরা সাধারণভাবে জানি যে এই কাগজের ওজনটা এই লোহার খণ্ডের থেকে অনেক কম। সো লোহার খণ্ডটা আগে পড়ার কথা, আমরা সাধারণভাবে এটা বুঝি, তাই না? বাট যদি ওই জায়গাটা বায়ু শূন্য হয়, তাহলে ওই ঘটনা ঘটবে না। আমরা যেটা জানি ওইটা ঘটবে না। ঘটবে কি? ভর যাহাই হোক, আকৃতি যাহাই হোক, আকার যাহাই হোক, আয়তনও যাহাই হোক, একই সাথে পড়বে দুইজন, একই সাথে। এ যদি টি1 সময় এই পর্যন্ত আসে, এও ওই একই সাথে এই পর্যন্ত আসবে। এ যদি টি2 সময়ে, এ যদি আরো একটি দূরত্ব অতিক্রম করে, এই পর্যন্ত অতিক্রম করলো মনে করো, এও ওই একই সাথে এই পর্যন্ত অতিক্রম করবে, বেশি কম যাবে না। এবং একই সাথেই ভূমিতে আসবে, একই সাথে। কেউ আগে কেউ পরে আসবে না, সবাই একই সাথে আসবে। তাহলে এই সূত্র অনুযায়ী বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব, সেটা কার কার উপর নির্ভর করে আর কার কার উপর নির্ভর করে না? নির্ভর করে শুধুমাত্র সময়ের উপরে। দেখো, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে দূরত্বটা নির্ভর করছে শুধুমাত্র সময়ের উপরে। তাহলে নির্ভর করছে হচ্ছে শুধুমাত্র সময়ের উপরে, নির্ভর করে সময়ের উপরে, নির্ভর করে না ভরের উপর, করে না আয়তনের উপর, করে না আকারের উপর, করে না আকৃতির উপরেও করে না, এদের উপর নির্ভর করে না। ওকে, নির্ভর করে শুধুমাত্র সময়ের উপরে। যত বেশি সময় বাড়বে তত বেশি দূরত্ব অতিক্রমটা বেশি হবে। ওকে, এই সূত্রের আরো একটু ব্যাখ্যা দেখি। মনে করো ওই পাইপটা হচ্ছে এই,
ওকে, এখন এইটা মনে করো একটা লোহার খণ্ড, এটা একটু ছোট আয়তনের, হ্যাঁ। আর এই আরটা মনে করো লোহার খণ্ড, এটা একটু বড় আকারের দেখতে পাচ্ছ তোমরা। এটি ভরেও কম, আবার আকারেও ছোট, তাই না? আয়তনেও ছোট। এটি ভরেও বেশি, আয়তনেও বড়, আকারেও বড়। ভালো কথা। এখন এদের যদি বিনা বাধা হয়, এটা একটা বায়ুশূন্য পাইপ, বায়ুশূন্য পাইপ, এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, এ যদি টি1 সময়ে h1 উচ্চতায় আসে, এও ওই টি1 সময়ে h1 উচ্চতায় আসবে। এর ভর বেশি বলে এ একটু বেশি দূরত্ব অতিক্রম করবে, এরকম ঘটনা ঘটবে না। এটাই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। এখন দেখো পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা কি। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। সময়ের সমানুপাতিক। এখন বেগ যদি ভি হয়, এই বেগটা যদি ভি হয় এবং সময় যদি টি হয়, তাহলে লেখা যাবে ভি সমানুপাতিক টি, তাই না? এই সূত্র মতে লেখা যাবে ভি সমানুপাতিক টি। এখন এই ভি সমানুপাতিক টিটা কেন হচ্ছে, চলো আমরা বোঝার চেষ্টা করি। মনে করো এইটা সেই বায়ুশূন্য পাইপ, ওকে। তো এটি কি? বায়ুশূন্য একটা পাইপ। বায়ু শূন্য। বায়ুশূন্য কেন হতে হবে? কারণ বলা হচ্ছে বিনা বাধায়, বাধা থাকা যাবে না। এখন এখান থেকে যদি একটা লোহার খণ্ড এভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই মনে করো টি1 সময়ে, এটা টি1, হ্যাঁ, টি1 সময়ে h1 দূরত্বে আসলো। আবার মনে করো এই একই বস্তু, এটা হলো টি2 সময়ে, ঠিক আছে? আদি অবস্থান থেকে টি2 সময়ে। আগে এতটুকু সময় ছিল, একটু কম সময় ছিল, এখন একটু বেশি সময়। তো এখন এই যে উচ্চতাটা, এটা মনে করো h2 হয়েছে। আগে ছিল h1 উচ্চতা, এ পাশে লিখি। আর এখন হয়েছে h2 উচ্চতা। মনে করো আরো একটু সময় বৃদ্ধি করলাম, ওকে। আরো একটু সময় বৃদ্ধি করলাম, এটা হচ্ছে টি3 সময়, মানে আগের থেকে আরো একটু সময় বেশি। এটা হচ্ছে এই যে উচ্চতাটা, এটা হচ্ছে h3 উচ্চতা, ওকে। এখন এই অবস্থানে যে বেগটা প্রাপ্ত হয়েছে, এই অবস্থানে সেই বেগটা মনে করো v1। এই অবস্থানে যে বেগটা প্রাপ্ত হয়েছে সেটা মনে করো v2। আর এই অবস্থানে যে বেগটা প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে v3। এখন দেখো এটা তো ভূপৃষ্ঠ, তাই না? এটা কি? এটা একটা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ। যদিও বাতাসের বাধা নেই, তবুও না এই বস্তুটাকে এই অভিকর্ষ ত্বরণ টানবে। অভিকর্ষ ত্বরণ এই বস্তুটাকে কি করবে? টানবে না। যদি অভিকর্ষ ত্বরণ টানে, তাহলে তখন যত বেশি উচ্চতা বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টাইমটাও বৃদ্ধি পাচ্ছে। মনে করো এখান থেকে যেই টাইম, এখানে পৌঁছাতে যেই টাইমটা লাগবে, এই বিন্দুতে পৌঁছাতে যেই টাইমটা লাগবে, এই বিন্দুতে পৌঁছাতে তার থেকে একটু বেশি টাইম লাগবে, এই বিন্দুতে পৌঁছাতে তার থেকে একটু বেশি টাইম লাগবে, তাই না? তাহলে দেখো, এখন আমরা জানি যত বেশি নিচে নামে তত বেশি অভিকর্ষ বলে টানে। মানে প্রতি সেকেন্ডে যত নিচে নামতে থাকে, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়। তা তুমি মনে করো এটা হলো 1 সেকেন্ডের, এটা কত সেকেন্ডের? 1 সেকেন্ডের। এখানে মনে করো টি1 হলো 1 সেকেন্ড, এখানে টি2 হলো 2 সেকেন্ড, আর এখানে টি3 হচ্ছে 3 সেকেন্ড, ওকে। তাহলে কোন সেকেন্ডে বেগ সব থেকে বেশি হবে এখন আমার বলো।
প্রতি সেকেন্ডে বেগ কত বৃদ্ধি পাচ্ছে? 9.8। তাহলে 1 সেকেন্ডে বেগ, এই জায়গায় বেগটা হচ্ছে 9.8, তাই তো? এখানে এটা কত? 9.8 মিটার পার সেকেন্ড। এই জায়গায় বেগটা কত হবে? 1 সেকেন্ডে বেগ যদি 9.8 হয়, 2 সেকেন্ডে বেগ কত হবে? 19.6 মিটার পার সেকেন্ড। আবার 1 সেকেন্ডে বেগ যদি 9.8 হয়, তাহলে 3 সেকেন্ডে বেগ কত হবে? 3 সেকেন্ডে যে বেগটা হবে 19.6 মিটার পার সেকেন্ড। আর 3 সেকেন্ডে যে বেগটা হবে সেটা ওই 9.8 এর সাথে 3 গুণ করো, তাহলে 3 8 24 এর 4, 3 9 27, 27 29, 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো, একটা জিনিস লক্ষ্য করো তো, যখন 1 সেকেন্ড ছিল তখন বেগ হচ্ছে 9.8, যখন 2 সেকেন্ড তখন বেগ হচ্ছে 19.6, যখন 3 সেকেন্ড তখন বেগ হচ্ছে 29.4। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যত বেশি টাইম বৃদ্ধি পেল তত বেশি বেগ কি বৃদ্ধি পেল? অবশ্যই বেগটা বৃদ্ধি পেল। সেই জন্যই এখানে বেগ সময়ের সমানুপাতিক, মানে সময় যত বৃদ্ধি পাবে বেগটাও তত বৃদ্ধি পাবে, এটাই। এখন এখান থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করাতে চাই। আমরা এই সমানুপাতিক উঠায় একটা সমান সমান ধ্রুবক লিখতে পারবো, ওকে, সাথে টি। এখন দেখো, এই ভি এপাশে থাকলো, আর এই কে এর সাথে টি আছে গুণাকার, এই পাশে যখন আসবে তখন ভাগ হবে, আর ওই পাশে কি থাকবে? কে থাকবে। এখন এই সূত্র থেকেই, এটা 1 নম্বর সমীকরণ দাও, এই সূত্র থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করাবো। কেমন? যদি t1 সময়ে বেগ v1 হয়, তাহলে এই সূত্রটা তুমি কি লিখতে পারো? v1 ভাগ t1 ইজ ইকুয়াল টু কে। এখন k1 কেন লিখলাম না? কারণ এটা একটা ধ্রুবক। এটা কি ধ্রুবক? এদের মান চেঞ্জ হলে এর মান চেঞ্জ হবে না। যার মানটা চেঞ্জ হয় না, যার মানটা ফিক্স থাকে, সেটা হয় ধ্রুবক। তার মানে এটা হচ্ছে ধ্রুবক, সেই জন্য এর মানের কোনো চেঞ্জ হবে না। এখন যদি t2 সময়ে বেগ v2 হয়, তাহলে আমরা লিখতে পারবো v2 ভাগ t2 সমান কি? কোন সূত্র অনুযায়ী? এই যে 1 নম্বর সূত্র অনুযায়ী। যদি t3 সময়ে বেগ v3 হয়, তাহলে আমরা লিখতে পারবো v3 ভাগ t3 ইজ ইকুয়াল টু কি? এখন এটার মানও কে, এটার মানও কে, এটার মানও কে, মানে সবার মানই সমান। এর মানও, এর মানও, এর মানও, এই তিনটের মানই কিন্তু কে, মানে তিনটের মানই সমান। তো তিনটের মান যদি সমান হয়, এই তিনটে সমান লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারবো কি? তাহলে লেখা যায় v1 ভাগ t1 ইজ ইকুয়াল টু v2 ভাগ t2 ইজ ইকুয়াল টু v3 ভাগ t3। এটাই হচ্ছে আমাদের পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি হয় h এবং সময় যদি হয় t, তাহলে আমরা লিখতে পারবো এই সমানুপাতিক সময়ের বর্গ। সময়ের বর্গ মানে কি? t এর বর্গ। সময়ের বর্গের সমানুপাতিক কার মান? অতিক্রান্ত দূরত্ব h এর মান। এটাই হচ্ছে আমাদের গ্যালিলিওর তৃতীয় সূত্র। এখন দেখো, আমরা এই সূত্র থেকে একটা সম্পর্ক দাঁড় করাতে পারি। কেমন? এই যে সমানুপাতিকটা উঠাই দেবো, আমরা সমানুপাতিক উঠাই দিয়ে একটা সমান সমান ধ্রুবক লিখতে পারবো। তাহলে এই সমান সমান একটা ধ্রুবক টি স্কয়ার, সমানুপাতিক উঠাই দিয়ে সমান সমান ধ্রুবক। ওকে, এখন যদি t1 সময়ে উচ্চতা h1 হয়, আচ্ছা এখান থেকে আমরা আরেকটা লাইন করব, ঠিক আছে? সেটা হচ্ছে h, আর এই t1
কে কে এর সাথে এই টি স্কয়ার কে এর সাথে কি আকার আছে গুণ, তাহলে এই পাশে যখন আসবে এইচ এর সাথে ভাগ হয়ে যাবে, টি স্কয়ার ইজিক্যাল টু কি থাকছে কে থাকছে। তাহলে টি অন সময় উচ্চতা যদি এইচ অন হয় তাহলে হলে টি অন সময়ে উচ্চতা এইচ অন হলে আমরা লিখতে পারবো এইচ অন, এই সূত্রে লিখতে পারবো এইচ অন ভাগ হচ্ছে টি অন স্কয়ার ইজিক্যাল টু কে। আবার টি টু সময়ে উচ্চতা যদি এইচ টু হয় তাহলে আমরা লিখতে পারবো এইচ টু ডিভাইড বাই টি টু স্কয়ার ইজিক্যাল টু কে, তাই তো। এবং টি থ্রি সময়ে উচ্চতা যদি এইচ থ্রি হয় তাহলে আমরা লিখতে পারবো এইচ থ্রি ডিভাইডেড বাই টি থ্রি স্কয়ার ইজিক্যাল টু কে। কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, তাই এর কোনো পরিবর্তন নেই, এর আগে যেটা ব্যাখ্যা করলাম ওর মতোই। এখন আমরা এটা থেকে কি লিখতে পারি বলো, এটা থেকে লিখতে পারবো যেহেতু এইটা সমান কি এইটা সমান কি এইটা সমান কি সবাই তাহলে সমান, তাহলে লিখতে পারবো এইটা সমান এইটা সমান এইটা। ওকে, তাহলে লেখো, তাহলে এখানে লিখতে পারবো এইচ ওয়ান ভাগ টি ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু এইচ টু ভাগ টি টু স্কোয়ার ইজিক্যাল টু এইচ থ্রি ভাগ টি থ্রি তার স্কোয়ার। এটা হলো এই সূত্র থেকে একটা সম্পর্ক। তো এই ছিল আমাদের পড়ন্ত বস্তুর তিনটা সূত্রের আলোচনা। এর আগে আমরা কিন্তু এই গতি অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তো এই সূত্রগুলো কি ছিল? সূত্রগুলো এমন ছিল যে 1 নম্বর সূত্রটা ছিল ভি সমান ইউ প্লাস এটি, এটা ছিল ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ যদি থাকে, তাই না? আর মন্দন থাকলে আমি লিখে দেইনি বাট বলেছিলাম এই সূত্রটা জাস্ট এখানে ভি সমান ইউ মাইনাস এটি হবে। মন্দনের ক্ষেত্রে জাস্ট ত্বরণের আগে, এ তো ত্বরণ তাই না, ত্বরণ তো এ, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর আগে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে জাস্ট। 2 নম্বর আরেকটা সূত্র আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে s ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা, তাই না? তাহলে এর ক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ টরণ নেই, এ আছে এখানে, কোনো এ আছে, তাহলে এর মন্দনের সূত্রও নেই, ত্বরণের সূত্রও নেই, মন্দনের সূত্র নেই এর, মানে এখানে আমাদের ত্বরণ কাউন্ট করা লাগে না। 3 নম্বর সূত্র ছিল s ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ, না সরি এটা না, ভিটি ছিল, এখানে তো ত্বরণ নেই, এ তো নেই, তাহলে এ না থাকলে ত্বরণ মন্দন হিসেবে আসবে না। ওকে, 4 নম্বর সূত্র ছিল s ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে তো আবার ত্বরণ আছে, তাহলে এখানে মন্দনের একটা সূত্র হবে, সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে ইউটি মাইনাস, ত্বরণের আগে চিহ্ন হবে প্লাস আর মন্দনের আগে চিহ্ন হবে শুধু মাইনাস, হাফ এটি স্কয়ার। 5 নম্বর সূত্র ছিল ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, মন্দনের ক্ষেত্রে এই ত্বরণের আগে চিহ্ন মাইনাস হয়ে যাবে, তার মানে হবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। এবং আরেকটা সূত্র আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এস টিএইচ সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এরকম, এখানেও কিন্তু ত্বরণ আছে, তাহলে এরও মন্দনের সূত্র হবে কেমন, সেটা এস টিএইচ সমান ইউ, ইউ ত্বরণের আগে চিহ্ন মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এটাই, এই হলো আমাদের সূত্র। ঠিক একইভাবে আমরা যখন কোন একটা বস্তু উপর থেকে নিচে, নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করি, নিক্ষেপ, আবার উপর থেকে নিচের দিকে ছেড়ে দেই, এটা কি? ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। যখন নিক্ষেপ করি অথবা ছেড়ে দেই তখন আর ত্বরণ কাজ করে না, তখন কাজ করে অভিকর্ষ ত্বরণ। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ত্বরণ, ত্বরণ এ কাজ করে না, কাজ করে না, ত্বরণ এ কাজ করে না, তখন কাজ করে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, যাকে প্রকাশ করা হয় জি দিয়ে, এবার এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন কাজ করে এইটা, এইটা কাজ করে, এইটা কাজ করে না। যখন উচ্চতা থাকে তখন এই ত্বরণ কাজ করবে ভূপৃষ্ঠে, এরকম ভাবে যদি সোজা যাই ভূপৃষ্ঠের সাথে চলতে থাকে, ভূপৃষ্ঠ মানে ভূপৃষ্ঠের সাথে আনুভূমিক ভাবে চলতে থাকে, তখন ত্বরণ কাজ করবে, অভিকর্ষ ত্বরণ কাজ করবে না।
বাট যখন আমি নিক্ষেপ করব অথবা ছেড়ে দেব, তখন এই ত্বরণের কাজ করবে, তখন কাজ করবে অভিকর্ষ ত্বরণ। তাহলে সূত্র একই, সূত্রে শুধুমাত্র এর জায়গায় জি হবে, অভিকর্ষ ত্বরণ এর জায়গায় জি হবে। ওকে, আর কোনো পরিবর্তন নেই। আর এস এর জায়গায় এস তো দূরত্ব, তাই না? এস আমরা যখন আনুভূমিক দূরত্ব নির্ণয় করি তখন এস লিখি, বাট যখন আমরা এরকম উপরের দিকে ছুটছি অথবা নিচে উপর থেকে ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু একটা উচ্চতা, একটা উচ্চতা নিয়ে কাজ করে। তুমি যদি এটা এইচ না দিয়ে অন্য কিছু দাও তাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি এস রাখো, কোনো সমস্যা নেই। বাট পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে শুধুমাত্র ত্বরণের। তাহলে তখন সূত্রটা কেমন হবে? আচ্ছা বলো, একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে ছুড়ে দেওয়া হয়, তখন অভিকর্ষ বলের সাথে কাজ করা হচ্ছে নাকি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে? অভিকর্ষ বল আমার টানছে নিচের দিকে, আমি বস্তু ছেড়ে দিচ্ছি নিচের দিকে, তবে অভিকর্ষ বল যেদিকে টানছে সেদিকেই কাজটা হচ্ছে, তাই না? এবার দেখো, যখন আমি একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছি, অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে টানছে, আর আমি বল প্রয়োগ করছি কোন দিকে? উপরের দিকে, নিক্ষেপ করে উপরের দিকে ছুড়ে দিচ্ছি। তার মানে কাজটা কি হয়ে যাচ্ছে? আমি বল প্রয়োগ করছি একদিকে, আর অভিকর্ষ ত্বরণ কাজ করছে আর একদিকে, উল্টা হয়ে যাচ্ছে। সেই জন্য যখন আমরা কোনো বস্তু নিক্ষেপ করব, তখন জাস্ট এই মন্দনের মতন মাইনাস চলে আসবে জি এর আগে। ওকে, আর যখন ছেড়ে দেব তখন এই ত্বরণের মতন প্লাস আসবে সব। এতটুকুই পার্থক্য। তাহলে আমরা এখন এই সূত্রগুলো গুছিয়ে লিখে ফেলি। সূত্রগুলো কেমন হবে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে? অভিকর্ষ ত্বরণ বা উচ্চতা থাকলে, এই সূত্রগুলো এমন হবে যে, এক নম্বর সূত্রটা কেমন হবে? এক নম্বর সূত্রটা হবে ভি সমান ইউ প্লাস জিটি হবে, এ না হয়ে কি হবে? জি হবে। ওকে, দুই নম্বর সূত্রটা কি হবে দেখো। দুই নম্বর সূত্রটা আমরা শুধু এস এর জায়গায় এইচ লিখবো। এইচ ইজ ইকুয়াল টু লিখবো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে কিন্তু আর জিটি নেই, টি, এটা এখানে কিন্তু জি নেই। দেখো, এ তো নেই, তাহলে এ নেই বলে আমরা জিও লিখতে পারলাম না। তিন নম্বর সূত্রটা কি হবে বলো? তিন নম্বর সূত্র হবে এস ইজ ইকুয়াল টু ভিটি। এস লিখবো না, এখানে এইচ লিখবো। চার নম্বর সূত্রটা হবে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এ না হয়ে হবে শুধু জি। পাঁচ নম্বর সূত্রটা হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জিএইচ, এইচ না হয়ে এইচ না হয়ে হবে হচ্ছে জিএইচ। এস, এস মানে কি? এস মানেও দূরত্ব, এইচ মানেও দূরত্ব। আমরা জাস্ট যেহেতু একটা উচ্চতা থাকবে, সেই জন্য এস না লিখে এইচ লিখছি। ছয় নাম্বারটা কি হবে? ছয় নাম্বারটা হবে এইচ টি এইচ ইজ ইকাল টু ইউ প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1, জি ইন্টু 2t মাইনাস 1। এটা যদি আমরা ছেড়ে দিই, এটা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, কোথা থেকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে? উপর থেকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে। এবার যদি নিক্ষেপ করি, নিক্ষেপের ক্ষেত্রে কি হবে বলতো? এই সূত্রগুলোই হবে। তাহলে লেখো, সেটা কেমন হবে? ভি সমান ইউ মাইনাস জিটি, এটা হবে কি? এখানে এস লিখিনি, তাহলে এখানে কি হবে? এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা কি হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জিএইচ। এটা কি হবে? এটা হবে হলো এইচ টি এইচ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। শুধুমাত্র চেঞ্জ হয়েছে জি, এর জায়গায় জি দিয়েছে আমি, এবং এস এর জায়গায় এইচ দিয়েছে, আর কোনো কিন্তু পরিবর্তন নেই সূত্রে, একই সূত্র। ক্লিয়ার? এখন আমরা একটা সূত্র আলোচনা করবো, সেটা হলো উড্ডয়ন কাল। কোন একটা বস্তু যখন ছুড়ে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, তখন তার উড্ডয়ন কালটা কত হবে? দেখো, উড্ডয়ন কাল মানে একটা বস্তু যখন ছোড়া হবে, এখান থেকে ছুড়লাম,
তাহলে একটা উচ্চতায় উঠবে, সে উঠে আবার এরকম পড়ে যাবে, তাই তো? তাহলে এরকম যতক্ষণ পর্যন্ত ছোড়ার পরে মাটিতে পড়ার আগ পর্যন্ত যে টাইমটা সে থাকবে সেটা হলো তার উড্ডয়ন কাল। বোঝা গেছে? ছেড়ে দিলাম, উপরে উঠলো, উপরে উঠে আবার নিচে নামার আগ পর্যন্ত সময় হচ্ছে তার উড্ডয়ন কাল। তাহলে এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটছে, একটা হলো যাচ্ছে, আর একবার হচ্ছে আসছে, মানে দুইটা ঘটনা ঘটছে একটা, তাই না? তাহলে আমরা যাওয়ার ক্ষেত্রে আমরা যদি উড্ডয়ন কাল নির্ণয় করব, উড্ডয়ন কাল মানে টি এর মানটা নির্ণয় করব। কার মান? টি এর মান, অর্থাৎ কত সময় সে থাকছে। তাহলে টি এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? যখন উঠছে যাচ্ছে তখন আমরা ভি সমান লিখতে পারবো ইউ মাইনাস জিটি, আর যখন নামছে তখন লিখতে পারবো ভি সমান ইউ প্লাস জিটি, তাই তো? যখন ছোড়া হচ্ছে তখন অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, আমি বল প্রয়োগ করছি উপরের দিকে, তাই ভি সমান ইউ মাইনাস জিটি। আর যখন নামছে তখন অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, ও নিচের দিকে নামছে, তার মানে হবে ভি সমান ইউ প্লাস জিটি। ক্লিয়ার? এখন দেখো, এখান থেকে আমরা একটা টি এর মান পাবো, এখান থেকে একটা টি এর মান পাবো, কেমন সেটা চলো দেখি। এটা দেখো, ছোড়ার ক্ষেত্রে কি হবে? ভি সমান ইউ মাইনাস জিটি, তাই তো? এখন দেখো, এই জিটি কে তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস জিটি এই পাশে আসলে হয়ে যাবে প্লাস জিটি। তাহলে লেখো জিটি ইজিক্যাল টু, এই পাশে ইউ ছিল থাকলো, আর এই ভি যখন ওই পাশে যাবে তখন মাইনাস ভি হবে, তাই তো? এখন দেখো, একটা বস্তু যখন ছুড়ে দেওয়া হবে সর্বোচ্চ উচ্চতায় উঠে, মনে করো এইটা হলো সর্বোচ্চ উচ্চতা এইচ, তো এই অবস্থানে উঠে সেটা স্থির হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় উঠেছে তো স্থির হয়ে যাবে, স্থির না হলে সে আরো উঠতো, পড়ে তো যেত না। যে স্থির হয়ে গেছে, যে আর উপরে উঠতে পারছে না সেই পড়ে যাচ্ছে। তারপর এখানে স্থির হয়ে গেছে, স্থির হয়ে গেলে সেই বেগ কত হবে? জিরো হবে। তারপর এখানে এই বেগটা কত? জিরো। এখানে দেখো কি লেখা যাবে, তাহলে লেখা যাবে হচ্ছে জিটি ইজ ইকাল টু ইউ, তাই তো? ইউ মাইনাস জিরো, এটাই তো। এখন দেখো, টি ইজ ইকাল টু ইউ থেকে জিরো বাদ দিলে জিরো, ইউ থেকে জিরো বাদ দিলে ইউ, আর এই জি এই টি এর সাথে গুণাকারে যখন যাবে তখন ভাগ হবে, এটা এক নম্বর সমীকরণ। এখন দেখো, যদি নামার ক্ষেত্রে আমরা হিসাব করি, নামার ক্ষেত্রে যদি হিসাব করি, নামার ক্ষেত্রে কি হবে? নামার ক্ষেত্রে আমরা কি লিখবো? নামার ক্ষেত্রে লিখবো হচ্ছে ভি সমান ইউ প্লাস জিটি। প্লাস কেন লিখলাম? কারণ নামার ক্ষেত্রে নামছে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ কাজ করছে নিচের দিকে, সেই জন্য চিহ্নটা হবে প্লাস। এখন একটা জিনিস লক্ষ্য করো, এর একটা বেগ দিয়ে ছুড়ে দেওয়া হইলো, তাই না, উপরের দিকে, তাহলে এর একটা আদি বেগ ছিল, আদি বেগ ইউ, এই বেগে ছোড়া হইলো, এটা কিন্তু জিরো না, একটা বেগে ছোড়া হইলো, এর শেষ বেগটা জিরো হয়ে গেল। যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাই গেল তখন বেগটা শূন্য হলো, তারপর আবার নিচে নামতে থাকলো। তো নিচে নামার ক্ষেত্রে এখান থেকে না আবার নিচে নামার ক্ষেত্রে এইটা কি আদি অবস্থান, এটা কি শেষ অবস্থান। উপরে ওঠার ক্ষেত্রে এইটা ছিল আদি অবস্থান আর এটা হলো শেষ অবস্থান। নিচে নামার ক্ষেত্রে এইটা আদি, এইটা শেষ। তাহলে আদি বেগটা কত এখন বলো, তুমি বলো। আদি বেগ শূন্য না, কারণ সে স্থির অবস্থান থেকে আবার পড়বে, স্থির অবস্থান থেকে স্থির হয়ে গেছে সেখান থেকে আবার পড়বে, আর শেষ বেগটা ভূমিতে ভূমিতে পৌঁছে একটা একটা বেগে পড়বে, সেটা হলো ভি। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, তার মানে তুমি ভি সমান ইউ লিখতে পারছো, তাই না? তাহলে এখানেও একই লিখতে পারবা, ইউ সমান ভি লিখতে পারবা। কেন লিখতে পারবা? সংরক্ষণশীলতা নীতির কারণে। একটা বস্তু যখন নিচ থেকে উপরে ছোড়া হবে এবং উপর থেকে নিচে পড়বে, তখন অবশ্যই অবশ্যই সংরক্ষণশীলতা নীতি মানবে। সেই জন্য এই দুইটা শূন্য হয়েছে, তার মানে এই দুইটা শূন্য হওয়ার কারণে এই দুটো যদি সমান হয়েছে, তাহলে এইটাও সমান হবে। ক্লিয়ার এটা? সেই জন্য লিখেছি ইউ সমান ভি, এটা। এখন দেখো কি হয়, এখন আমরা এর ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে কি হবে? এর আদি বেগ কত? শূন্য, তাহলে এখানে বসিয়ে দাও শূন্য সমান ভি প্লাস জিটি, তাই তো? এখন পাঁচটা চেঞ্জ করো, তুমি জিরোর সাথে জিটি যোগ করলে জিটি হবে, আর থাকছে ভি। তাহলে তুমি এক কাজ করো, পাঁচটা চেঞ্জ করে ফেলো, তাহলে জিটি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ভি লেখা যায়। এখন ভি আর ইউ তো সমান, তাহলে ভি এর পরিবর্তে তুমি ইউ লিখতে পারো। তাহলে কি লিখবা?
জিটি সমান লিখবে তুমি ইউ, কারণ ভি আর ইউ সমান, তাই তুমি ভি এর পরিবর্তে ইউ লিখতে পারো। ওকে, এখন দেখো আমরা এখানে টি সমান ফাইনালি কি পাবো, টি সমান ফাইনালি পাবো হচ্ছে ইউ, আর এই জি এই পাশে গুণ আকার আছে ওই পাশে গেলে কি হিসেবে ভাগ হয়ে যাবে, এটা 2 নম্বর সমীকরণ। এখন উড্ডয়ন কাল সমান কি পাবো, উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল, উড্ডয়ন কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। উঠার সময়, উঠার সময় যোগ হচ্ছে নামার সময়, এই দুইটা মিলে উড্ডয়ন কাল হয়। উঠার সময় যোগ হচ্ছে নামার সময়, এই দুইটা মিলে কি হয়, উড্ডয়ন কাল হয়। উঠার সময় কত, ইউ ভাগ জি, দেখো উঠার সমান ইউ, উঠার সময় হচ্ছে ইউ ভাগ জি, নামার সময় কত, ইউ ভাগ জি। এখন দেখো একটা ইউ ভাগ জি, একটা ইউ ভাগ জি, কটা ইউ ভাগ জি হয়, দুইটা ইউ ভাগ জি হয়। তার মানে 2 এর সাথে ইউ যদি গুণ করো তাহলে 2 ইউ, আর নিচে হচ্ছে জি। এটাই হচ্ছে আমাদের উড্ডয়ন কালটি। তাহলে উড্ডয়ন কাল টি সমান কি লেখা যাবে, 2 ইউ ভাগ জি। অর্থাৎ ইউটা কি, ইউটা হলো আদি বেগ, যে বেগে ছড়া হইলো তার দ্বিগুণকে তুমি যদি জি এর মান দ্বারা ভাগ করো তাহলে যেটা পাবা সেটাই হবে উড্ডয়ন কাল। এরপরে আমরা এই অধ্যায়ের আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যেমন আমরা করেছিলাম ওই যে গতির যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো আলোচনা করে যে যেভাবে ম্যাথমেটিক্যাল কিছু সমস্যা সমাধান করেছিলাম, ঠিক একইভাবে এই সূত্র দিয়েও আমরা ম্যাথমেটিক্যাল কিছু বিষয় সমাধান করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।